সত্য স্বরূপিণী প্রণাম লক্ষ্মী নারায়ণী প্রণাম মা অগতির গতি তিলকতারিণী প্রণাম মা পদ্মাসনা বিপদতারিণী প্রণাম মা বিষ্ণুপ্রিয়া জগত পালিনী প্রণাম দয়াময়ী মা কমলা জননী। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। আমারে ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থেকো আলো করে। তোমার সাজিয়ে দিলাম পথ, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পথ, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে। ধন ধান্যে ভরো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থেকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। জনম জনম থাকো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো আলো করে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, ধন সমৃদ্ধি এবং শান্তির দেবীর পুজো চলছে ঘরে ঘরে। শুধু ঘরে ঘরে বললে ভুল হবে, বলা ভালো যে কদিন আগে শেষ হওয়া দুর্গাপুজোর শূন্য মণ্ডপেও কিন্তু লক্ষ্মী পুজো চলছে। আর আমি শালিনী এস নিউজের পর্দায় হাজির হয়েছি লক্ষ্মী এলো ঘরে নিয়ে। আমার সঙ্গে রয়েছেন তিনজন লক্ষ্মী, যারা নিজ নিজ ক্ষেত্রে কিন্তু সেরা সেরা বললেও কম বলা হবে। এবার তাদের সঙ্গে পরিচয় করাবো আপনাদের, যদিও গানে গানে তো পরিচয় হয়ে গিয়েছেই তিনজনের সঙ্গে, তবুও আরেকবার
জাস্ট পরিচয় করাবো আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে কৌসুমী অধিকারী ঘোষ, সঙ্গীত শিল্পী। তোমাকে এস নিউজের পর্দায় লক্ষ্মী পুজোর দিনে অনেক স্বাগত জানাই। অনেক স্বাগত তোমাকেও এবং আমার সহযোগী আরো যারা আছেন তাদের সবাইকে লক্ষ্মী পুজোর একদম শুভ কামনা। আর সবাইকে একদম মা লক্ষ্মীর মতন লাগছে। আমরা 4 জন লক্ষ্মী এই মুহূর্তে মঞ্চ আলোকিত করে বসে আছি। আমার সঙ্গে রয়েছে পায়েল মুখার্জি। পায়েল কিন্তু একজন অভিনেত্রী, শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয়, তার পাশাপাশি আরো অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করে। পায়েল, তোমাকে এস নিউজের পর্দায় স্বাগত জানাই। লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, তোমাদেরকেও শুভেচ্ছা এবং বিজয়া দশমীর প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন, বড়দের প্রণাম এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এদের তুলনায় বয়সে একটু ছোট, কিন্তু ওই ছোট প্যাকেটে বাড়া ধামাকা এরকম ধরনের। আমার সঙ্গে রয়েছে রঞ্জিতা চক্রবর্তী। গানের জগতে কিন্তু ও সেরা। রঞ্জিতা, তোমাকে এস নিউজের পর্দায় স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আজকের যে লক্ষ্মী পুজোর দিনটা আপনাদের সঙ্গে, মানে আমার এই চ্যানেলের সঙ্গে কাটছে, এটাও আমার কাছে বেশ আনন্দের, বেশ আনন্দ। এবছরের লক্ষ্মী পুজোটা একদম অন্যরকম আমার কাছে। লক্ষ্মী পুজোটা বেশ। আমি তাহলে কৌসুমী দিকে দিয়েই শুরু করি। লক্ষ্মী পুজোর আগে তো দুর্গাপুজো গিয়েছে, কেমন কাটলো দুর্গাপুজোটা এবছর? দুর্গাপুজো ভীষণ ভালো কেটেছে, অনস্বীকার্য সেটা বলা। আর অনুষ্ঠান, তার সাথে সকালবেলা ঠাকুর দেখা, আর লক্ষ্মী পুজোর না আমার কাছে একটা মানে স্পেশাল, মানে দুর্গাপুজোটা তো দুর্গাপুজো, ওটাতে তো শোজ থাকে, শোজ করি, সকালবেলা অঞ্জলি দিই, ওটা তো একদম। কিন্তু আমাকে দেখে তো বোঝা যাচ্ছে আমি প্রচন্ড খাদ্য রসিক। এখন এই পুজোর সময়টা কি হয়, রেগুলার শো, ওভারনাইট জাগা এইসব হয়। এই লক্ষ্মী পুজোর দিনটা আমার কাছে স্পেশাল, কিন্তু মা লক্ষ্মীর থেকেও বেশি নাড়ুর জন্য। বেশ, আমি তোমার এই নাড়ুর গল্পে ফিরবো, কিন্তু তাও তোমাদের কাছ থেকে একটু জানবো যে তোমাদের পুজো কেমন কাটলো। খুবই ভালো কেটেছে। পুজোর জন্য তো আমরা সারা বছর ওয়েট করে বসে থাকি বাঙালি হিসেবে, এবং পুজোতে শুধুমাত্র তো ফেস্টিভ্যাল নয়, তার সাথে যে নিজেদের কাছের লোকেদেরকে মেলা, ওই যে মিলন ক্ষেত্র একটা পুজোর যে পরিবেশটা, ওটার জন্য মানে আমার মনে হয় মানে প্রত্যেকটা বাঙালি, আমি যেহেতু বাইরে প্রচুর শুট করি, আমি পুজোটা একদম মানে, কারণ বাইরে ওদের তো কোনো ম্যাটার করে না পুজো বলে, কিন্তু যাই হোক না কেন আমি ওই সময় কাউকে ডেট দেব না। এবং আমি আজ পর্যন্ত কলকাতার এই 5টা দিন, পুজোর 5টা দিন কলকাতার বাইরে কোথাও থাকি। এই বছরও তাই হয়েছে? এই বছর মানে যাই ঘটে যাক না কেন। এবং আমার লাইফে আমার বাবা মা এভরি ইয়ার পুজোতে ঘুরতে চলে যেতেন যখন আমরা স্কুল ডেজে, এবং আমার যার জন্য প্রচুর জায়গা মিস হয়ে গেছে লাইফে, কারণ আমরা যেতাম না। কারণ পুজোতে বাইরে যাবো না, কারণ পুজোতে একটু স্বাধীনতা হতো, তাই না? পুজোতে বাবা মা বলবে না এই সময় বাড়িতে ঢুকতেই হবে, ওই কটা দিন মানে ওই স্বাধীনতাটা মিস করা যায়। আমার মনে হয় পায়েল অন্য কাউকে ডেট দেবে না পুজোর সময়, বিশেষ কোনো মানুষকে ডেট দেবে বলে। খুঁজে দাও, আমি নেক্সট বারের জন্য আরো ডেট দিয়ে রাখছি। আচ্ছা বেশ, এই কথায় যাবো। তার আগে একটু আমাদের বাচ্চা পুচকি একটু রঞ্জিতার কাছে যাই। রঞ্জিতা, তোমার কেমন কাটলো? আমার মানে দিদি যেটা বললেন আর কি, আমার পুরোপুরি ব্যাপারটা উল্টো হয়ে গেছে 2015 থেকে। কারণ আমার বাড়ি পুরুলিয়া, সেখান থেকে আমি 2015-তে কলকাতায় এসেছি, গান বাজনা পড়াশোনা সবকিছু করছি। তো আমার পুজোটা কিন্তু প্রত্যেক বছর বাড়ির বাইরেই কাটে। আমি খুব চাই বাড়িতে যেতে, কারণ আমাদের মামা বাড়ির নিজেদের দুর্গাপুজো, নিজেদের লক্ষ্মী পুজো সব আছে আমাদের বাড়ির। সেটা কি পুরুলিয়াতেই? পুরুলিয়াতে। কিন্তু আমি এখানে একা থাকি, আমার অনুষ্ঠান এই সব জন্য আমার পুজোটাও এবারে সেইভাবেই কাটে। তবে এইবারের পুজোটা আমার কাছে খুব আনন্দের কেটেছে, কারণ আমার এবারে পুজোর অনুষ্ঠান ছিল উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে যেহেতু যাওয়ার মানে আমাদের তো একটা ছুতো যায় বাঙালির উত্তরবঙ্গ যাওয়ার জন্য। তো এইবার যেহেতু সপ্তমী থেকে আমার ওখানে অনুষ্ঠান ছিল, তার আগের 2 দিন বাবাকে নিয়ে গেছিলাম। তো আমরা একটু কালিম্পং ঘুরে টুরে একটু 2 দিনের একটা সুন্দর একটা মানে আনন্দ করে তারপরে আমার অনুষ্ঠানে ঢুকেছি। তো যদিও সময়তেই কালিম্পং এ গিয়েছিলে না, ওই আমার সপ্তমী থেকে অনুষ্ঠান ছিল, তার আগে 2 দিন আমরা কালিম্পং এ গিয়ে ওখান থেকে হ্যাঁ আসলে ওখান থেকে তারপরে জলপাইগুড়িতে অনুষ্ঠান। তো আমরা আবার সেখান থেকে ঘুরে জলপাইগুড়ি ঢুকেছি। এই মানে সবকিছু করে ঠান্ডাও লাগিয়েছি, সেটাও বোঝা যাচ্ছে আর কি। সেটা গানে রিফ্লেক্ট হয় না, একটু হচ্ছে বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি না আমাদের কাছে। তবে ঠিক আছে, প্রফেশনালের একজন বলার কাজ। বেশ, আচ্ছা দুর্গাপুজো তো মিটে গেল বেশ সুন্দর করে। এবার আমি লক্ষ্মী পুজোয় আসি। একদম। বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় নিশ্চয়ই? এ তো কিছু করার নেই, মা লক্ষ্মী সহায় হলে সব সহায়, সেই জন্য ওটা তো করতেই হবে। একদম। আমার
এ বাড়ি ও বাড়ি, দু বাড়িতে লক্ষ্মী পুজো। আর তার সাথে যেটা হয় সেটা হচ্ছে আমার একটা ছোট্ট সংস্থা আছে, তো সেটা যদিও বিশ্বকর্মা পুজোতেই মেন আকর্ষণ, কিন্তু তাহলেও আমি বাঙালি, তো সেই জন্য আমার মনে হয় যে ওই ক্যাশ বাক্স আর ড্রয়ারে যদি একটু মা লক্ষ্মীর আবাস ঘটাতে পারি, তাই সেখানেও হয়। সুতরাং আমাকে 3 জায়গা ম্যানেজ করতে হয়। ভাই, তোমার বাড়িতে কি, মানে তুমি কি এখানে লক্ষ্মী পুজো করো নাকি বাড়িতে যাও? একদমই লক্ষ্মী পুজো করি, কিন্তু আমাদের আবার একটা ব্যাপার আছে, তুমি জানো কিনা আমি জানি না, এদেশি এবং ওদেশিদের লক্ষ্মী পুজো কিন্তু সেম ডে হয় না। তো আমরা যে লক্ষ্মী পুজো আজকে আমি এখানে বসে রয়েছি, মানে আমি যেহেতু বিয়ের আগে এদেশি ছিলাম, তো আমাদের কালী পুজোই অলক্ষ্মী পুজো আমাদের, যার জন্য কিন্তু ওই কালী পুজোর রাতেই আমাদের অলক্ষ্মী পুজোটা হয়। লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা হয় না, তো কোজাগরি লক্ষ্মী পুজো বন্ধুদের বাড়িতে গিয়ে নাড়ু খেয়ে বেড়াই, তারপরে ওই আমাদের কালী পুজো। আমারও কিন্তু ব্যাপারটা মানে একই, আমিও একদম পিওর ঘটি। আমাদেরও বাড়ির পুজোটা একটু অন্যরকম। আমাদের কালী পুজোর দিনের লক্ষ্মী হ্যাঁ, না, আমারও তো মানে বিয়ের পরে কোজাগরি হয়ে গেছে, বিয়ের আগে তাই ছিলাম, তোমাদের দলে ছিলাম। তো বেসিক্যালি আমি কিন্তু তোমাদের দুজনের দলেও আছে, ওর দলেও আছে, সেজন্য তুমি মাঝখানে বসেছো আর কি, একাকার। একদম। আচ্ছা, বেশ, আরো অনেক গল্প আড্ডা হবে, একটু গানে এগোই। আমার মনে হয় পুজোর আড্ডায় মনে হয় গান হচ্ছে একটা এক্সটেন্ডেড পার্ট। তো একটা গান শুনে তারপর বিরতিতে যাই, তারপরে এসে আবার বাকি গল্প গুজব আড্ডা সব হবে। তাহলে কে গান শোনাবে এবার? কৌসুমী দি তাহলে শোনা, তুমি শোনাও তাহলে। আমাদের 3 জনের রিকোয়েস্ট রয়েছে তোমার উপর। হ্যাঁ, ওই আসলে ওই পায়েলের ডেটটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আর পুজো মানেই দেখো প্রেম তো থাকবেই, আর দশমীতে ওই মায়ের সাথে হালকা বিসর্জন হয়। ভাই, এত তাড়াতাড়ি কি প্রেম চলে যায়? লক্ষ্মী পুজো অব্দি প্রেমের রেসটা থাকে। তো পূর্ণিমাতে কিন্তু পূর্ণিমা এমন একটা জিনিস, সেখানে প্রেম মানে বয়ে পূর্ণিমা বয়ে প্রেম, ওই চুম্বন। তো সেরকম একটা প্রেমের গান গাই, তাহলে সেরকমই একটা গান হয়ে যায়। একদম। মন খুশি ওর বসি সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলেছিল মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। আচ্ছা, তোমাদের সাথে যেমন লক্ষ্মী পুজোর কথা হচ্ছিল, তার পাশাপাশি আমি দর্শকদের জানাবো যে আমার দুদিকে যে দুজন দিদি রয়েছেন, মানে কৌসুমী দি এবং পায়েল, তারা শুধুমাত্র সঙ্গীত শিল্পী আর অভিনয়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, তার পাশাপাশি তারা কিন্তু ব্যবসা বাণিজ্য সামলান নিজের হাতে। আচ্ছা, তোমাদের দুজনের কাছেই একটা প্রশ্ন, তুমি গান, তুমি অভিনয়, এত কিছুর সাথে সংসার, সমস্ত কিছুর সাথে মিলিয়ে ব্যবসা বাণিজ্য কিভাবে সামলাও? মানে কিভাবে এতদিক মানে একসাথে তুমি করছো? দেখো, ব্যাপারটা কি বলতো, যে ওই বলে না যে ইচ্ছা থাকলেই উপায় হয়। তো ঘটনাচক্রে ব্যাপারটা হচ্ছে যে যদি দেখো, যেরকম তুমি সংসার করছো তার সাথে তোমার পেশাতে তুমি আছো, তো ওরকমই ব্যাপারটা, মানে ওই সংসারের সাথে একটা পেশা, সেখানে দুটো পেশা, ব্যাপারটাকে একটু ম্যানেজ করে নিলেই করা যায়। হ্যাঁ, অসুবিধা তো অবশ্যই হয়, তার কারণ হচ্ছে শো পড়ে গেল, সেদিনই হয়তো আমার একটা কনফারেন্স পড়ে গেল, তখনই দুটোকে ম্যানেজ করা খুব মুশকিল হয়। তাও শো একটু লেট নাইটে থাকলে অফিসিয়াল আওয়ার্সটাকে সেইভাবে ম্যানেজ করে, ওইভাবে মানে পুরোটাই নিজের মতন করে নিজের ভাবে একটা। আমি একদিক থেকে প্রচন্ড ব্লেসড, বিকজ আমার বাড়ি থেকে একটা বিশাল সাপোর্ট, যেটা না হলে হয়তো এটা করা সম্ভব হতো না। আমার বাড়িও পুরো যেহেতু সঙ্গীত চর্চার একটা জায়গা, আমার পরিবারের সবাই যেহেতু আমার সাথে মিউজিকের সাথে জড়িত, তো সেই জন্য সেই দিক থেকে আমি ফাংশনের বা এই যে রেকর্ডিং এইগুলোর সাপোর্ট পেয়ে যাই, আবার কাজটাও হয়ে যায়। আচ্ছা, এই যে তোমার ব্যবসার শুরুটা,
যখন শুরু করেছিলে কিছু তো একটা ভেবে শুরু করেছিলে। এটা সত্যি সব থেকে বড় কথা হচ্ছে আমি কিছু ভেবে শুরু করিনি ঘটনাচক্রে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অন স্ক্রিন আমি মানে একদম জোর গলায় বলতে পারি, সেটা হচ্ছে আমি যে ইন্ডাস্ট্রিতে আছি অর্থাৎ লেদার ইন্ডাস্ট্রি, তাতে বাঙালি এবং মহিলা এই দুটো হচ্ছে একদম মানে একটা অপোজিট সেক্টর। মানে বাঙালি তো পাওয়াই যায় না, উপরন্তু মহিলা পাওয়া যায় না। তো আমি আমার ইন্ডাস্ট্রিতে একমাত্র বাঙালি এন্টারপ্রেনার মহিলা। তো সেটা একটা প্রিভিলেজ, যেরকম যে মানে সবাই এক এতে চিনতে পেরে যায় যে আচ্ছা আচ্ছা ওই ম্যাডাম, ঠিক আছে, মানে সেটা একটা প্রিভিলেজ। আবার সেটার আরেকটা যদি আমি অফসাইড দেখি, সেটা হচ্ছে মানুষের প্রচুর আশা আমার উপর জন্মে যায়, সেইটা ফুলফিল করাটা তখন খুব চাপ হয়ে যায়। তো আর ধোকাটা বলবো যে এই ইন্ডাস্ট্রিতে তো নর্মালি আর আমার বাবা মা দুজনেই একদম এতে একজন হচ্ছেন সোশ্যাল সার্ভিসের মধ্যে ছিলেন, সিভিল সার্ভিসের মধ্যে ছিলেন, আমার বাবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার PWD ছিলেন, এবং আমার মা IIM জোকার প্রফেসর ছিলেন। দুটো একদম মানে তারা ওই সিভিল সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট জব এটা করেছে। তো সেখানে আমিও একদম মেন স্ট্রিম পড়াশোনাতে লেদার টেকনোলজি নিয়ে পড়াশোনা করিনি। যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি একটা MBA এর ফাইনাল সেমিস্টার দেওয়ার পর আমার দরকার ছিল একটা 6 মাসের একটা সার্টিফিকেট ফর এক্সিলেন্স, যে আমি এরকম কোনো সংস্থার সাথে আছি। তো আমার এক বন্ধুর মাধ্যমে আমার এইখানে যাওয়া, সেখানে প্রথমত আমি এরকম কাজ শুরু করি, করতে করতে তারপরে কোম্পানিটা একটা প্রবলেমের মধ্যে আসে। তো তখন কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। স্টাফেরা তখন আমাকে বললো যে ম্যাডাম যদি দেখুন না, যদি আপনি এটাকে হাতে নিতে পারেন। সেইভাবে আমার শুরু। এবং শুরুতে আমি মানে ওই জায়গাটা দিয়ে ঢুকতাম যখন, নাকে গন্ধ লাগতো, লেদারের একটা অদ্ভুত ব্যাপার, কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু 25 থেকে শুরু করে আজকে আমার সাথে 85 জন আমার যারা আমার সাথে কাজ করে, এবং ভীষণ ভালো লাগে যখন তাদেরকে নিয়ে একসাথে কাজ করি। এটা একটা বিশাল বড় পাওয়া, এবং তাদের ফ্যামিলি, তাদের ভালোবাসা এক্সট্রা অর্ডিনারি পাওয়া। সত্যি মানে এখান থেকে শুরু করে এরকম একটা জায়গা, মানে 25 জন থেকে 85 জন হওয়াটা তোমার চোখ বলে দিচ্ছে। বেশ পায়েল, তোমার জার্নিটা একটু শুনি। অভিনয় তার সাথে তুমি তোমারও একটা ব্যবসা রয়েছে, তো সেটা কিভাবে শুরু, কেন শুরু? প্রথমে আমি বলবো আমরা কয়েকদিন আগে দুর্গাপুজো করেছি, এবং মা দুর্গাই দশভুজা, এবং তার কাছ থেকে আমরা এটাই শিখি যে একজন মহিলা সে একটা বিষয় নয়, মহিলারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে এক হাতে। তো সেটাই চেষ্টা করেছি, এবং মানে ফ্যামিলিকে সময় দেওয়া ছাড়াও, বা যেটা দিদি বলছিলেন যে নিজেকে আরো যাতে কোনোভাবে একটা তো নিজের প্যাশনকে ফলো করা, যেটার জন্য অভিনয় জীবনে আসা, তার সাথে ইনিশিয়ালি কিন্তু আমি বলবো আমার ব্যবসায় আসাটা ছিল নিজের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য। কারণ আমরা এমন একটা প্রফেশনে থাকি যেটা কিন্তু সিকিউরিটি নেই, আজকে কাজ আছে, কালকে কাজ কম আছে বা নেই, এটা হতেই পারে। তো ইনিশিয়ালি আমি স্টার্ট করেছিলাম নিজের সিকিউরিটির কথা ভেবে। পরবর্তীকালে যখন এই এমপ্লয়মেন্ট জেনারেশন তৈরি হতে থাকলো, ওটা একটা আলাদা ভালো লাগে, ওটা একটা আলাদা আনন্দ। মানে এতগুলো ফ্যামিলি আমার মুখের দিকে চেয়ে রয়েছে, তাদের বাচ্চাদের স্কুল ফিজ আমার মুখের দিকে চেয়ে থাকে। তো আমাকে এখনো যখন বাড়ি থেকে বলে যে মানে বিয়ে থা, বা যেটা দিদি বারবার আমাকে পোক করে যাচ্ছে, তো সেটার জন্য যখন বলে আমি বলি আমার এখন না একটা ফ্যামিলির বদলে আমার কাছে 50টা ফ্যামিলি আছে, তাদেরকে আগে আমার মানে ওটাই আমার সবার আগে মাথায় থাকে। এবং আমার অ্যাকচুয়ালি পড়াশোনাও ফার্মা নিয়ে, আমি এমফার্ম করেছিলাম, ফার্মাকোলজি মাস্টার্স। তো সেটা থেকে আমি শিক্ষকতার সাথেও যুক্ত ছিলাম। তো সরস্বতী লক্ষ্মী দুজনেরই আরাধনা করে যাচ্ছি। তো তার পরবর্তীকালে ব্যবসায় আসা এবং চলছে। এবং আমার মনে হয় যে ওই বাঙালি ব্যবসা করা বা মহিলাদের ব্যবসা করা, যে আমাদের ট্যাবুগুলো রয়েছে, সেগুলো বোধহয় আজকে ভাঙাটা খুব দরকার। মানে দুটোই কিন্তু ট্যাবু, এক হচ্ছে বাঙালির ব্যবসা আর এক হচ্ছে মহিলাদের ব্যবসা। তো সেটা দুটো ট্যাবুই বোধহয় আজকে 2025-এ দাঁড়িয়ে ভাঙাটা উচিত। এবং এইভাবেই মা দুর্গার আশীর্বাদে আমরা এগিয়ে চলি, এবং মা লক্ষ্মী আরো আশীর্বাদ করতে থাকুন। এটাই সেটাই। রঞ্জিতা, তোমার জার্নিটা যদি একটু শুনি। তুমি আমাকে অফস্ক্রিন বলছিলে যে 2015-এ তুমি বাড়ি ছেড়ে কলকাতায় এসছো, তারপরে তোমার একা একা কলকাতায় সার্ভাইভ করা, সেই গল্পটা।
আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, আমার বাবাও আসলে গান বাজনা করেন, কিন্তু উনি যেহেতু গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, একদম পিওরলি ওইটা নিয়ে থাকবেন, এই সুযোগটা হয়নি, সময়টা পাননি আর কি। তো আমার বাবাই আমার ভেতরে জিনিসটা তৈরি করে দিয়েছিল, যে যখন সে বুঝতে পেরেছিল যে আমি হয়তো পারবো গানটা গাইতে, যে তুই যদি পারিস তবে কিন্তু এটা নিয়েই থাকবি, আর অন্য কিছু ভাবতে হবে না, আমরা আছি। এইটা আমাকে সবসময় বুঝিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সাপোর্ট বলো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমি আমার স্কুলিং পুরোটাই পুরুলিয়াতে শেষ করেছি। 2015-তে রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছি মিউজিক নিয়ে, তারপর গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে আমি মানে আর ফিরে যাইনি। হয় না, বাইরে থেকে স্টুডেন্টরা পড়তে আসে, মানে পড়া হয়ে গেল, এবারে বাড়ি ফেরার একটা ব্যাপার থাকে, মানে আমার সেটা মানে হয়তো বলতে পারো যে সুযোগও হয়েছে, কাজের সুযোগ হয়েছে, আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি বিভিন্ন মঞ্চে, ফলে আমার থেকে যাওয়াটা হয়ে গেছে। আমার কমপ্লিট হয়ে গেছে 2020, যে সময়টা একটা ভয়ঙ্কর মানে একটা সময় ছিল, সেই সময়টা একটু হতাশ হয়ে গেছিলাম, যে ভাবছিলাম হয়তো বোধহয় ফিরে যেতে হতে পারে, এরকম একটা ভাবনা চলে এসেছিল 2020-তে। তারপর দেখছি আস্তে আস্তে না, যেটা আমি ভাবছিলাম সেটা আমার হচ্ছে, প্রফেশনালি আমি গান বাজনাটাই করছি। সত্যি বলতে গান ছাড়া আর কিচ্ছু পারি না, কিচ্ছু করিও না, পুরোপুরি গান বাজনা নিয়ে আছি। এখানে আমার এই করে চলছে, বাবা মা পুরো একদম মাথার উপরে হাত দিয়ে রয়েছেন আর কি। একদম একদম। তুমি যেমন বললে যে আমি গান ছাড়া আর কিছু পারি না, আমি just একটা কথা তোমাদেরকে জানতেই চাইতাম, হয় না তুমি যদি জীবনে অভিনেত্রী না হতে, তুমি যদি সঙ্গীত শিল্পী না হতে, কি হতে, তোমরা কি হতে পারতে? তোমাদের দুজনের জন্য কিন্তু ব্যবসাটা এখানে অ্যালাউড নয়, ওটা বাদ দিয়ে তোমাদের উত্তর দিতে হবে, কি হতে? বলাটা খুব মুশকিল আসলে। একদম ছোটবেলায় তো ওই বন্ধুরা কি বলছে সেটা অনুযায়ী উত্তর দিতাম, যখন তো যিশুর কি হবে আগেই ডাক্তার হব, তারপরে ইঞ্জিনিয়ার হব, মানে ছোটবেলায় এবার ব্যাপারটা সরি মেয়েদের ক্ষেত্রে তিনটে, একটা ছিল যে এয়ার হোস্টেস, আমিও প্রচুর বন্ধুকে উত্তর দিয়েছি এয়ার হোস্টেস, অ্যাক্ট্রেস, তারপরে হচ্ছে ডাক্তার, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার। এবার আমি ঠিক যেই ক্রিয়েচার, তাতে ডাক্তার হলে অসম্ভব, মানে ডাক্তারকে দেখে আমি অজ্ঞান হয়ে যাই, সেখানে আমি যদি ডাক্তার হতাম রোগীগুলো এমনি মরে যেত, হওয়ার কোনো চান্স নেই। এবার যদি ইঞ্জিনিয়ার হতাম, ইঞ্জিনিয়ার হলেও যেটা হতো সেটা হচ্ছে ইট কাঠ পাথরের মধ্যে, আমি 10টা 5টার মধ্যেই থাকতে পারি না, সেখানে ইট কাঠ পাথর নিয়ে থাকবো কি করে? মানে সঙ্গীত নিয়ে চর্চা করি মানে মন তো সারাক্ষণ উড়ু উড়ু, আর মনে প্রেম না থাকলে সঙ্গীত হয় না। তো সেখানে আমি ইট কাঠ সিমেন্টের মতো তো জমে যাব, তাই ইঞ্জিনিয়ারও হওয়া যাবে না। বাকি এয়ার হোস্টেস, আমি ছোটবেলা থেকেই যা গোলগাল, তাতে এয়ার হোস্টেস হওয়ার মানে এমনিতেই প্লেনের ওজন বেড়ে যাবে, সেটাও হওয়া যাবে না। এরকম করতে করতে বাদ দিতে দিতে যেটা করতে পারতাম সেটা হচ্ছে, কথা যেহেতু ভালো বলতে পারতাম, তাই জন্য টিচার হব এই ব্যাপারটা সবসময় থাকে। এবং সেটা কিছুটা তোমার আমার এই যখন আমি ফ্যাক্টরিতে কাজ করি, এই যে এতগুলো স্টাফকে যখন আমি এটা করো ওটা করো, তখন কোথাও ওই প্যাশনটা একটা ফিরে পাই, যে যাই হোক আমি প্রিন্সিপাল এর মতন একটু সবার উপর বলছি, হ্যাঁ একটু করো, এটা বলতে পারছি, তো সেটা কিছুটা ফুলফিল হয়েছে। এছাড়া গান ছাড়া আর কোনো অপশন নেই, ভাবিনি। কারণ মানে আমার বাবা আমার মা, যেহেতু আমি বললাম যে তারা সিভিল সার্ভিসে ছিলেন, তো তাদের খুব ইচ্ছে ছিল আমি একটু আইএস টপ করি, আমি করি, কিন্তু লাস্টে তারাও মানে ছেড়ে দিয়েছে, বলছে হবে না, বেকার এর পেছনে আর এ দিয়ে লাভ নেই। হ্যাঁ না, আমি তখন ফুল ফেজে। আর সব থেকে বড় কথা, স্টারডাম জিনিসটা এমন না, একবার তুমি যখন মঞ্চে উঠে পড়েছো, আর যখন ওই মানে এই দর্শকদের এই হাততালি, দর্শকরা আমার জন্য ওয়েট করছে, এই ফিলটা তুমি করে নেবে, তখন তোমার মনে হবে যে কোথাও গিয়ে 10টার সময় ঢুকে প্রেজেন্ট প্লিজ লিখে বসে পড়ি, পারবে না। তো এইটা একটা অদ্ভুত ক্রেজ। যখন থেকে সেটা হয়ে গেছে তখন থেকে না, আইএস আমার দ্বারা হবে না ভাই, আমি গানটা গাইতে পারি, আমি গান গাইবো, আমি কম্পোজিশন করছি। বাবা যখন বলে পেন আর ডায়েরি এই সব জিনিসগুলো তোরা তো ভুলেই যাচ্ছিস, তোদের কোনো রকম নেই কোনো কিছু, তাই বলি দেখো ডায়েরি তো আমি অবশ্যই রাখছি, আমি তো ডায়েরি রাখছি, তার কারণ হচ্ছে আমি তো লিরিক্স গুলো লিখছি, তো পড়াশোনার সাথে আমার জয়েন আছে, আমি বাবাকে দেখিয়ে দিই, দেখো আমি পড়াশোনার সাথে আমি এখন লিখছি, কম্পোজিশন করছি, সেখানে আছে। কিন্তু ওই পড়াশুনো পুঁথিগত বিদ্যা আমি পড়ে পড়ে কিছু করব, তা আমার দ্বারা হবে, তাই মাফ করো। তোমার ক্ষেত্রে ভেবেছিলে কখন? তুমি কি ফার্মাটাই ভেবেছিলে? ফার্মা নিয়ে? না, আমি বলছি তোমার যেটা একটু আগে কথা হচ্ছিল, যে ছোটবেলায় আমাদের প্রত্যেকদিন চেঞ্জ হয় প্রফেশনের নাম, বা মানে 5 আমাদের 6 একটা 7 এ উঠলাম। তো বিষয়টা হচ্ছে যে এটাই, যে আমি অলরেডি অনেকগুলো প্রফেশনের মধ্যে কাজ করেছি, করে চলেছি। আমি প্রথম আমার এমফর্ম করার পরে একটা এমএনসি তে জব করেছি, তখনই অ্যাক্টিংও করছি, এবং আমি যেহেতু ক্লাসিক্যাল ডান্সার, ডান্স পারফরমেন্স আমার ডান্স ট্রুপ ছিল, সেটাও করেছি। আমি শিক্ষকতা করেছি, অধ্যাপনা,
তারপরে কি করেছি, তারপরে আমি অ্যাক্টিং করেছি, ব্যবসা করেছি, আমি অ্যাজ অ্যাঙ্কার হিসেবেও কাজ করেছি, হোস্টিং করেছি বিভিন্ন শোতে। তো অনেক কিছু করে ফেলেছি, এখন মনে হয় আর কি বাকি রয়েছে, বোধহয় পলিটিক্সটা বাকি রয়েছে। তার মানে আমরা খুব শীঘ্রই পায়েলকে না, 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 দেখতে চলেছি। বলছি। আমি পায়েলকে কিন্তু এই এস নিউজের বাইরে পায়েলকে কিন্তু পলিটিক্যাল শোতেই পায়েল আমার সাথে ছিল, তাই না? সুতরাং আমি এখন এক্সপেক্ট জানি না, করতেই পারি তো যে অনেক কিছু পায়েল করে আসবে ফেলেছি, কিন্তু একটা সেটা হওয়ার চান্স রয়েছে যে সেটা কিন্তু পরিষ্কার। না, না, আমার এক্সপ্লোর করতে ভালো লাগে, যে যেটা যখন ভালো লাগে, জীবন দেখো একটাই, সেখানে সবকিছু করে একটা মানে দেখা যে কেমন লাগছে কোনটা এক্সপ্লোর করা। তো সেটাই কিন্তু অ্যাক্টিং করার, বিকজ আমি যেহেতু ক্লাসিক্যাল ডান্সার ছিলাম, তো আমার ওই মানে স্টেজের প্রতি বা একটা ক্রাফটের প্রতি, আর্টের প্রতি এই ঝোঁকটা ছিল। তো ওই অ্যাক্টিং করার শখটা ছোট থেকেই ছিল, কিন্তু বাড়ি থেকে অ্যালাউ করতো না ইনিশিয়ালি, বলেছিল মানে একটা গ্রাজুয়েশন বা একটা এডুকেশনের পর তারপরে করতে পারো, যেটা আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে হয়ে থাকে। কিন্তু ওই এগেইন দেখো বারবার কিন্তু ঘুরে ফিরে একটা কথাই আসছে যে ফ্যামিলি সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ, আমি যখন গ্রাজুয়েশনের পর বাড়িতে বললাম আমি কিন্তু এবার একটু অ্যাক্টিং করবো ভয় ভয়, বললো যে ঠিক আছে করো। তো এটাই আর কি, সাপোর্টটা ছাড়া খুব কিচ্ছু সবই হ্যাঁ এগোনো সম্ভব না। বেশ, তাহলে এবার কি আমরা একটা গান শুনে নিতে পারি? অনেকক্ষণ বেশ গান ছাড়া ঠিক জমজমাট হচ্ছে না এবার একটা ব্যাপারটা। রঞ্জিতার গান শুনি না? আমি এক্স্যাক্টলি এটা ভাবছিলাম যে তাহলে রঞ্জিতা কি শোনাবে বলো? আমি তো মানে লোকগানই গাই, বাংলার লোকগানটাই বিশেষত গাই, তো একদম জমজমাট একটা লোকগান গাই যেটা সবাই মিলে গাইতে পারবো আনন্দ করে। ঠিক আছে। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, আরে নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, আর হেলিয়া দুলিয়া পড়ে বালা, হেলিয়া দুলিয়া পড়ে নাকে সরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে নাকে সরের ফুল বালা, নাকে সরের ফুল। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, বালা 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 নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি। ঝুনো নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনো ঝুনো নুপুর বাজে, রুনো ঝুনো নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনো ঝুনো নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, শরমের রং লাগে গালে, আরে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, আরে নাচিয়া ভুলাও তো দেখি, বালা নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, বালা নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, বালা নাগর কানাই। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, বালা 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 নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি। তিনজনের সঙ্গে আমরা আড্ডা জমিয়েছিলাম, সেই তিনজন দিদি রয়েছেন আমাদের সঙ্গে, তার পাশাপাশি আরো দুজন মানুষ রয়েছেন যাদের কথা না বললেই নয়, যারা যন্ত্রাণু সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে আরো আলোকিত আরো উজ্জ্বল করে তুলেছেন।
তাদের সঙ্গে পরিচয় করাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে বাংলা ঢোলে প্রীতম এবং তার পাশাপাশি ব্যঞ্জতে রয়েছে সুখেন্দু। এই দুজনকেই এস নিউজের পর্দায় ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানটা একেবারে আলোকিত করে তুলেছেন। এরপর আমি আরো একবার তোমাদের কাছেই ফিরবো। যেমনটা লক্ষ্মী পুজোর কথা হচ্ছিল, আমি একটু রঞ্জিতার কাছে যাব। রঞ্জিতা, তুমি যেহেতু বলছিলে তোমার বাড়ি পুরুলিয়ায়, দেখো মানে পুরুলিয়ায় কালী পুজো বলতে মানে মফস্বলের লক্ষ্মী পুজো বলতে কিন্তু কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো যাই বলো না কেন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে হয়। মানে একজনের বাড়িতে পুজো হচ্ছে মানে প্রসাদ খেতেও আশেপাশের বাড়ির লোক আসবে। সেখানে দাঁড়িয়ে তুমি এখন কলকাতায় রয়েছো, সেখানে বলা চলে যে এই ফ্ল্যাটে কি আসলো ওই ফ্ল্যাটের লোকও তা জানতে পারে না। মানে সেই একাকিত্বটা সেটা কি কখনো অনুভব হয়েছে নাকি একসাথে মিলে মানে কি প্রতি মুহূর্তেই সেটা অনুভব হয়? কারণ ওইখানে থাকা মানে আমাদের লক্ষ্মী পুজো একদম ঘরোয়া ভাবেই হয়, মানে খুব আড়ম্বর করে হয় এরকম না। আমাদের যেমন মানে রান্না করা কোনো অন্নভোগ দেওয়া হয় না, আমাদের শুকনো সব চিড়ে, মুগ ডাল ভেজানো, কাঁচা, এরকম সব ফল টল এরকম। আর আরেকটা বিষয় আছে আমাদের, এই যে তালের সময়টা পেরোলো না, তাল নবমী, তালের আমরা বড়া খেলাম। তো এই যে তালটা যে পিঠে করার পরে যে আটিটা থাকে, সেই আটিটা আমাদের বাগানের দিকে রাখা হয়, সেই পুঁতে রাখা হয়। হ্যাঁ, পুঁতে রাখা হয়। ওই আটির ভেতরে না একটা শ্বাস হয়, তোমরা কি খেয়েছো? মানে কেউ জানো? হ্যাঁ, এবার আমাদের এই তালের সময়টাতে যত তাল আমাদের পিঠে হয়েছে, বড়া হয়েছে, সবকিছু, তো সেই ওই আটিগুলো মাটির তলায় পোতা থাকে। ওইটা আমার ছোটবেলার খুব মজার একটা কাজ ছিল, যে লক্ষ্মী পুজোর দিন ওইটা আমি তুলে এনে বাবা ওইটা কাটবে, তার ভেতরে একটা শ্বাস বেরোবে, সেটা ঠাকুরকে প্রসাদ দিই, কখন পাবো, মানে ওইটার প্রতি আমার নজর সব থেকে বেশি। খুব মিস করি এখন আমি ওইগুলো, আজকেও খুব মিস করছি। আজকেও সেগুলো হচ্ছে, যদিও কালকে আমার জন্য সবই রেখে দেবে মা গুছিয়ে, সবটাই কালকে পাবো। তাও মানে ওই যে দিনের দিনের যে আনন্দটা, তো এই রকম আর কি। সব রকম মানে রান্না করা কোনো রকম ভোগ হয় না, আমার বাবাই পুজো করেন বাড়িতে, মানে সব রকম পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যেটাই হয় বাবাই করেন। তো এই আর কি, তারপরে সব প্রসাদ থালাই করে সাজিয়ে পাড়ায় সব বাড়িতে দিতে যাওয়া। হ্যাঁ, তো মানে এগুলো থেকে আমি অনেকটা একটু দূরত্ব হয়ে গেছে আমার এই বিষয়গুলো। তবে এগুলো আমার করতে খুব ভালো লাগে। যখন আমার যে বছর হয়তো কিছু কাজ থাকলো না, সেদিন অনুষ্ঠান থাকলো না, তখন তো আমার চোখ নাক মুখ বন্ধ করে বাড়ির দিকে, মানে না থাকলেও মানে যেটা থাকলে আমাদের আনন্দ হয়, এই পুজোর সময়টা মাঝে মাঝে ফাঁকা পেলেও কিন্তু আনন্দ হয়, যে চলো বাড়ি গিয়ে তবে আনন্দ করি। তো এই আর কি, সুন্দরভাবে কাটে। কৌশমিদি, আমি ওর কথার সূত্র ধরেই আমি আসবো। ও যেমন বলছিল যে শুকনো ফল প্রসাদ দেওয়া হয়, আমি অনেক জায়গায় আর কি দেখেছি যে বাঙালদের ক্ষেত্রে ওই ইলিশ মাছ দিয়ে জোড়া ইলিশ। তোমাদের কি সেই নিয়ম? আমার মামা বাড়িতে, মানে আমার মা একদম পিওর বাঙাল ছিল, যেহেতু আমার মামা বাড়িতে জোড়া ইলিশের ব্যাপার আছে। মানে ওই লক্ষ্মী পুজোতে জোড়া ইলিশ নেই, সরস্বতী পুজোতে জোড়া ইলিশ আছে আমাদের। আর লক্ষ্মী পুজোতে যেটা ঘটে সেটা হচ্ছে, লক্ষ্মী পুজোতে তো ও যেরকম বললো শুকনো ফল, সেটা আমার শ্বশুর বাড়ির ক্ষেত্রে শুকনো ফল, মুড়ি, মুরগি, মিষ্টান্ন এইসব হয়। কিন্তু আমার বাপের বাড়িতে খিচুড়ি, লাবড়া, লুচি, সুজি, আর সেইগুলো তো। আর আমার মা কি করতো, আমাদের নিয়ম ছিল যে ওই কলসিতে করে খিচুড়িটা বানাতে হয় আর কি, মানে ওটা সিস্টেম ছিল, তৈরি হবে কলসি, মানে একটু বড় মুখের কলসি, তাতে করে খিচুড়িটা করতে হতো। তো ওই খিচুড়িটা তো মায়ের ভোগের জন্য তৈরি হতো। এছাড়াও মা যেটা করতো সেটা হচ্ছে ওই হলুদ রঙের পোলাও বানাতো। তো সেই সবটা মিলিয়ে মোটামুটি বাড়িতে প্রচুর ভিড় থাকতো, কারণ সবাই খেতে টেতে আসতো। ওইটা তো এখন সত্যি মিস করি, কারণ মা নেই, বাবার পক্ষে একা করা সম্ভব হয়ে ওঠে না। তো আমি যার জন্য দুদিককার মজা দুরকম ভাবে নিই আর কি, বুঝেছো তো? তো আর ওই যে বললাম শুরুতেই যে আমি প্রচন্ড খাদ্যরসিক, আমি মানে ওই ব্যাপারগুলো, আর ওই যে ও যেটা তালশাঁসের কথা বললো না, ওটা লিটারেলি কিন্তু আমাদের, আমরা সবাই জানি, তো ওটা নিয়ে একটা মার্কেট। আমি ভাবছিলাম যে হয়তো এটা আমাদের দিকেই হয়, এদিকে হয় না, এরকম ভাবছিলাম আর কি। আর ওটা তো অনেকটা হয় না, একদম অল্প, 3টে তাল, তার ওরকম এটা থাকে, সেটা কার ভাগে পড়ে, সেটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ। প্রসাদের মধ্যে ওইটা আগে শরীর রাখা আর কি, যেটা আমি খাবো। এটা ভীষণ ভীষণ মজা করি এখনো। এবারই ওবারই দুবারই মিলিয়েই মোটামুটি হয়। কিন্তু ওই যে ও যেগুলো মিস করে আমিও খুব মিস করি, কারণ ওই সময় সুযোগটায় কি হতো বলতো, এমনিতে তো বাড়ি থেকে খুব একটা বেরোনোর সবসময় পারমিশন পেতাম না। এবার যেই বাড়িতে মনে করো সুদর্শন ছেলেটেলেরা থাকতো,
এই লক্ষ্মী পুজোর প্রসাদ দিতে গিয়ে কিন্তু তাদের সাথে একটু চোখে চোখে দেখা হতো। এইটা না, এটা ছোটবেলায়, মানে এখন তো আর এটা হয় না, সন্ধ্যেবেলা ছোট করতে চলে যায়, তারপরে বাড়ির লোকেরা দেখলে খুব রাগারাগি করবে, কিন্তু আমি না বলে ঠিক পাচ্ছি না যে এটা কিন্তু আমার একটা ইয়ে ছিল, মানে লক্ষ্মী পুজোর দিন শাড়ি পরে মেয়েদের দেখো একটা শাড়ি প্রসাদ নিয়ে যাওয়া, আর ছেলেরাও কিরম ভাবে ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবো, তো সেইটার থেকে বড্ড বঞ্চিত হই। এটা কিন্তু আমি এখনো মিস করি। তুমি যখন এই কথাটা বললে, তাহলে আমি বলি যে এখন তো লক্ষ্মী পুজোয় তুমি বললে যে বাড়ি বাড়ি যাওয়া হয় না, কিন্তু পুজোয় বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে ওঠা হয়, গান গাওয়া হয়। দেখবে সামনের সারিতে না অনেকে জড়ো হয়ে থাকে, বেশ ওখান থেকে বেশ কথা টথা আসে। মানে এটা আমি দেখো, সামনে প্রথম কথা হচ্ছে আমার একটা দুর্ভাগ্য সৌভাগ্য দুটোই আছে। সেটা হচ্ছে যে আমার পরিবার, আমি একটা সেটআপ নিয়ে আজকে 15 বছর কাজ করি, মানে একটা ব্যান্ড নিয়ে। তো সেই যে মিউজিশিয়ানসরা আমার সাথে বাজায়, কেউ আমার ভাই, কেউ আমার হাজবেন্ড, কেউ আমার ভাসুর, কেউ না, একজনই তোমার হচ্ছে বললাম দুর্ভাগ্য সৌভাগ্য দুটোই আছে। পেছনে গার্জেন নিয়ে কাজ করার জ্বালাটা বুঝতে পেরেছো? এবার সামনে কাউকে তো একটা সামনে ভালো দেখতে হবে। এই যে সেই রাতে রাত ছিল পূর্ণিমার, কারোর তো কথা ভেবে আমাকে করতে হবে, সবসময় তো পেছন দিকে তাকানো যায় না ভাই, তো সামনে কাউকে খুঁজে নিতে হয়, খুঁজে নিতে হয়। এবার খুঁজে নিয়ে গানটা, তারপরে শো শেষ, সব শেষ, কিন্তু খুঁজে নিতে হয়। পেছনে আটকানোর ব্যাপারটা থাকে ওই ঘুড়ির মতো, মনে ভয়টা সেও জেনে গেছে যে যতই ঘুড়ি ওরা লাতে লাটাই আমার হাতে, শুধু কিছু করার নেই। কিন্তু তার মাঝখানেও ক্ষেপ খেলতে কে না ভালোবাসে বলো? লক্ষ্মী পুজোর লক্ষ্মী পুজো না, সব পুজোয়। আচ্ছা পায়েল, তোমার তো মানে এখনো পর্যন্ত গুনে বলতে পারবে কতগুলো প্রপোজাল পেয়েছো? ও বনি তো, ও কি বলবে, এটা বলবার দরকার? তোমার মনে হয়নি? পাই না, সত্যি পাই না, আমার এমন সব ভয় পায় পায় না। এখন। কেন এরকম একটা মিষ্টি মেয়েকে কেউ ভয় পেতে পারে? এটা সেই স্পেশাল ডেটের এতে আর কি অন স্ক্রিন না, এটা তোমরা যারা আমার সাথে মিশছো তারা জানে, কিন্তু বাইরে আমি খুব একটা গম্ভীর একটা ইয়ে নিয়ে চলি, ভয় পায়। আচ্ছা বেশ, মানে আচ্ছা ঠিক আছে, আমি যদি ধরে নিই যে এখন আসে না, আগে তো এসেছে, হ্যাঁ সেখানে যে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোতে কোথা থেকে আসবে? না না, আমি ইন জেনারেল বলছি, সোশ্যাল মিডিয়াও হতে পারে, স্টেজ পারফরমেন্স হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, সেখান থেকে কখনো কাউকে তোমার মনে ধরেছে, হয়তো কয়েক সেকেন্ডের জন্যই, যে ছেলেটাকে বেশ ভালোই দেখতে? সেটা ধরেনি, কিন্তু হয়তো কেউ আমাকে কিছু লিখলো, তারপরে খুলে দেখেছি হয়তো তার প্রোফাইলটা একটু স্টক করা, তারপরেই দেখলাম যে বউ বাচ্চা নিয়ে ফটো দেওয়া আছে, তো কে রিপ্লাই করবে? মানে আরো একটা ব্যাপার আছে, মানে তুমি যেহেতু এই যে বউ বাচ্চার ব্যাপারটা বললে, যে সোশ্যাল মিডিয়া হঠাৎ কেমন আছা, মানে এটা প্রত্যেকটা মেয়ে ফেস করে, কেমন আছা, কি করছা, কি করছা, এগুলো হয়। আর তুমি এক্ষুনি যেটা বারবার কথা হচ্ছিল, যে আমি না এখানে বসে এই কথাগুলো বলতে বলতে একদম নস্টালজিক হয়ে যাচ্ছি। আমাদের যেটা হতো, মানে কিছু কিছু বাড়ি থেকে প্রসাদ দিয়ে আসতো, ভালো কথা, কিন্তু অগণিত বাড়িতে ইনভিটেশন থাকতো। হ্যাঁ, আমি যেহেতু বললাম আমাদের পুজোটা হচ্ছে ওই কালী পুজোর রাতে, আর এই লক্ষ্মী পুজোটা যেহেতু পাড়াতে থাকতাম, এবং মা বলতো যে ঠিক আছে যেতে হবে, আর আমাদের হচ্ছে একান্নবর্তী পরিবার, হ্যাঁ মানে অনেক ভাই বোন ছিল এরকম, তো মা বলতো যে ঠিক আছে যদি যেতে হয় গিয়ে একটা নাড়ু খেয়ে চলে আসবে। আমরা যেতাম, আবার নিয়ে আসতাম খিচুড়ি লাবড়া, প্রত্যেকে টেস্টই আলাদা, এমনি মানে ব্রাহ্মণ, ছাদা বাঁধতে ভালো পারি। এই ব্যাপারটা আমাদের আবার দুর্গাপূজা আছে, মানে বিজয়া দশমীর পরে সবাই বাড়ি বাড়িতে গিয়ে প্রণাম করতে যায় না, আমাদের প্রত্যেক বাড়িতে প্রণাম করতে যায়, তো সবাই তো কি লাড্ডু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, এগুলো সবাই দিচ্ছে, কটা খাবো, কিন্তু ছাড়াও তো যাবে না। মানে তোমরাও কি যেটা খেতে পারো না সেটা? ও আমি ভাবতাম তুমি আমার টাইটেলটা তার মানে ভুলে গেছো, আমার টাইটেলটা চক্রবর্তী, কিন্তু না এখন কেউ দেয়ও না, মানুষের অতটা মানবিক নেই, খেতে পাচ্ছে না দিয়ে এটা আর করে না খুব একটা, আগে দিয়ে দিত। মাও দেখতো যে ফিরছি হয়তো পাড়ার কালেকশন করে,
আর কোনো কোনো কাকিমা হয়তো ভুলে গেছে এই তোকে না নাড়ু মানে সেই দিন আর কি নাড়ু দিতে বোধহয় ভুলে গেছে, পরের দিন স্কুল যাচ্ছি যখন তখন এই কালকে না তোকে নাড়ু দেওয়া হয়নি, রেখে দিয়েছি তোর জন্য, এসে নিয়ে যাস। এটা এখন পাই না। না, সেই মানবিকতা মানে ওই মানে হৃদয়ের টানটা কিন্তু এখন একটা ঘরে একটা ফাঁকা কোটো থাকতো যেটা ওই বাইরে থেকে এসে এসে কোটোটা ভরে যাবে, ওটা আস্তে আস্তে খাবো আর কি। সত্যি তাই। আচ্ছা, এত হাসি মজার মধ্যে আমি একটা হাসির চলেই একটা প্রশ্ন করতে চাই। দেখবে আমাদের মেয়েদেরকে সবসময় বলা হয় এত লাফালাফি করিস না, এত বেলাল লাফানো করিস না, অলক্ষী বলে এটাকে। তোমরা কি এরকম কথা ফেস করেছো? প্রচুর প্রচুর প্রচুর। এটা তো দেখো প্রতিটা বাঙালি বাড়িতেই ওই মানে মেয়ে মানেই হচ্ছে একটুখানি ধীর স্থির হবে, একটুখানি শান্তশিষ্ট হবে। আই অপোজ, বাঙালি মেয়েরাই সব থেকে বেশি সবাই বলে বেড়ায় দজ্জাল। আমার মা তো বলে হাতে পায়ে লক্ষ্মী, মানে যেটা ধরবো ওটা নতুন জিনিস হলো ফাট করে পড়লো ভেঙে গেল। আমার মা হাতে দিতেই চায় না কিছু, বলবো তোর হাতে গেল মানে ব্যাস ওইটা আমি আর দ্বিতীয়বার মানে ব্যবহারই করতে পারবো না। আমি মানে যে কোনো নতুন জিনিস বাড়িতে একটা খুলে বার করি, আমি যখন যাই এটা বার করি সেটা করি, আমার মা একটু রেখে রেখে দেওয়া আর কি, সব পরে করবো আর সব বার করে করে একবার ইউজ করতে গিয়ে এমন পড়লো ভেঙে গেল। মানে এরকম এতবার হয়েছে, আমার মা কিচ্ছু বার করতে দেয় না, একদম লক্ষ্মী, মানে স্বভাবে লক্ষ্মী তো বলছে, অলক্ষ্মী বলছে না একদমই না। এগুলো মেয়েদেরকে কিন্তু এটা ফেস করতেই হয়, ফেস করতেই হয়। আমার তো মনে হয় যে ওই মানে কিছু একটা ভুল করলেই তখন ওই অলক্ষীর মতন এই কাজগুলো করছিস, তারপরে ওই কোনো কিছু শেষ করে দেওয়া একদম মানে সমস্তটা এন্ড করে দেওয়া, কমপ্লিমেন্ট। হ্যাঁ, যে আমরা এটাকে ভালোভাবেই বাড়িতে মা অলক্ষী বলবে, আরো কি কি বলবে, এগুলো ওটাকে বাদ দিয়ে দেওয়া না, যে লক্ষ্মী বলছে, মানে অলক্ষীর মধ্যেও তো লক্ষ্মী রয়েছে। আর আমার লক্ষ্মী পুজো আরেকটা জিনিস যেটা আমার ভীষণ স্পেশাল মনে হয় সেটা হচ্ছে আলপনা। হ্যাঁ, ওই পায়ের আমরা ঘন্টার পর আমি অসাধারণ পা আঁকতে পারি আর কি, মানে বিভিন্ন মানে সেটা ভেবে নিতে হবে কার পা আর কি। পরবর্তীকালে আস্তে আস্তে শিখেছি, কিন্তু এখন তো যারা পারে না তাদের জন্য তো ছাপ স্টিকার ওই মজাটা নেই, ওই মজা। সেটা রঙ্গোলি বলো বা ওই লক্ষ্মীর পা বলো, এটা আমি তো ওই প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে পা আঁকবো, একটা মা বলবে কার পা, প্রত্যেকটা পাই তো মনে হচ্ছে কার কাগের বগের। এই তো বলে ভালো আঁকো না না, আমি বললাম ওই জন্য বললাম আর কি, আমি দারুণ আঁকি পাটা, মানে সেটা অসাধারণ আর কি। মানে বুঝতে হবে যেটা আলাদা আলাদা মানুষ আর কি পা ফেলে ফেলে ঢুকেছে, সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এই তো বললে পা ভালো। আমি ভাবলাম না মানে লক্ষ্মীমন্তর মেয়ে তো ভালোই হয়তো, না একদমই না। বাঙালি আর খাওয়া দাওয়া ওতপ্রোতভাবে জড়িত, তো তাই আমার মনে হয় এটা খুব প্রাসঙ্গিক হবে, তো সেই গানটিই করি। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পারসে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পারসে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের সাথে চেরা লঙ্কার ঝাল, বাংলা কাতলা মাছের মুড়োই মুগের ভাজা ডাল, বাংলা কাতলা মাছের সাথে চেরা লঙ্কার ঝাল, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাড়িতে দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পারসে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে।
যেমনটা লক্ষ্মী পুজো নিয়ে কথা হচ্ছিল, আবার লক্ষ্মী পুজোয় ফিরি, সেটা হচ্ছে যে নাড়ু করা। ছোট থেকে তো সব মেয়েদের কি মানে মোটামুটি ওই বলে যে ঘরের কাজে একটু হাত লাগানোর ব্যাপারের মতো। মনে আছে প্রথম কবে নাড়ু বানিয়েছিলে লক্ষ্মী পুজোয়? ওই বোধহয় তখন ওই 1-2 পড়ি, তখন আর কি ওই মানে ব্যস্ত রাখবার জন্য আর কি মা বসে দেয় গোল্লা কর, ব্যাপারটা ওরকম মানে গোল্লা কর মানে ওই বাকি তো কিছু হবে না, বাকি অ্যাকচুয়ালি তো পুরো ব্যাপারটাই তো গোল্লা। তো এবার ওই গোল্লা কর বলতো, সেটা ওই অনেক কষ্টে গোল, কিন্তু গোলটা হতো না। আর তার থেকেও যেটা কষ্টকর সেটা হচ্ছে কোনোটা সেম সাইজ হতো, বড় ছোট মেজো নানান রকম সাইজ হতো। এবার যেটা বড় হতো তখন ভাবতাম কি তাহলে এটা বড় হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে ওটা থেকে একটু বের করে নিয়ে আরেকটা তেল লাগাই, মানে লাস্ট অব্দি যাই হয়ে যাক না কেন কোনোভাবে কি অদ্ভুত ভাবে মায়েরা কি সুন্দর সেম গোল করতো, ঠাম্মা করতো, কিন্তু আজ অব্দি আমার না সেম গোল হয় না, মানে বড় মেজো সেজো এটা হয়েই যায়। আর তখন আমার মনে হয় যে বড়টা যেটা হয়ে গেছে সেটা থেকে যেটা বেরোলো সেটা আবার ওখানে দেওয়ার কি দরকার, ওটা আলাদা করে হলে হ্যাঁ মানে ওটা এখনো কিন্তু ইচ্ছে করে, কিন্তু এখন আর হয়ে ওঠে না। উপোস থেকে যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা হয় সেই জন্য আর হয়ে ওঠে না। তবে মানে মেয়েদের বোধহয় বিয়ের আগে অব্দি ওই ব্যাপারটা থাকে, বেশ বানাতে বানাতে একটা করে মুখে দিয়ে দিলাম, তখন যেহেতু ওরকম তো আসলে লক্ষ্মী ব্যাপারটা বুঝেছি। এখন তো টেনশন না যে যদি লক্ষ্মী সাপোর্ট না দেয় তখন কি হবে, তখন আমাদেরকে এসে ধরবে। হ্যাঁ, এবার ছোটবেলার ব্যাপারটা তো ওরকম ছিল না, জানি ও বাবা মা তো লক্ষ্মীর সেটেলমেন্টটা করে রেখেছে, আমরা যাই করি অসুবিধা হবে না। এখন সেটেলমেন্টটা তো আমাদের হাতে, সেই জন্য মনে হয় না বাবা পাপ দেবে থাক। পায়েল তুমি মানে আমাদের বলছি, যেহেতু আমিও বললাম যে আমার বাপের বাড়িতেও যেহেতু হয় কালী পুজোর দিন অলক্ষ্মী পুজো, তো তখন হাত বাটানো মানে মায়ের সঙ্গে হেল্প করা, সেটা মোটামুটি কত বছর হয়েছে শুরু করেছো, ছোট থেকে? হ্যাঁ, ছোট থেকেই ওই যে বললাম একান্নবর্তী পরিবার, আমরা না সবকিছু একসাথে করাতেই মানে শিখে এসেছি ওটাই যে হাত বাটানো। কিন্তু আমি অ্যাকচুয়ালি ফ্যামিলিতে একটু ছোট, তো যার জন্য আমাকে সবসময় একটু দুধ এখনো ছোট, তাই না? হ্যাঁ, এটা ভাবে এখনো, অবশ্য বাড়িতে এখনো ভাবে, কিন্তু মেয়েরা কিন্তু বিয়ে না হওয়া অব্দি ছোট থাকে, তো দুধে ভাতে হিসেবেই এখনো ট্রিট করা হয়, তখনও করা হতো। তো কিন্তু ওই গোল্লাটুকু আমি আবার ঠিকই করতাম, গোল্লা পাকালেও গোল্লাই হতো, সাইজও ঠিকই হতো। মানে আমাদের দলে নেই ও বেরিয়ে গেছে সমস্যা, মানে তখন থেকে গোল্লা পাকাই ঠিকঠাক। তো ওটাই আর কি, সেটুকু এ করতাম। আর আমাদের যেহেতু অলক্ষ্মী পুজোর দিনকে আমাদের যার জন্য তখন অলরেডি কালী পুজোর যেহেতু মোমেন্টটা শুরু হয়ে যায়, তো যার জন্য সেই বাজি মানে আমাদের অন্য কাজ থাকতো অনেক, বাজি রোদে দেয়া, বাজি রোদ থেকে আনা, এটা তো বিরাট কাজ। হ্যাঁ, তো এই কারণ আলটিমেটলি কিন্তু বাজি পোড়ানোর ক্ষেত্রে বড়রাও জয়েন করে, এরকম না যে বড়রা শুধুমাত্র লক্ষ্মী পুজো নিয়ে থাকবে। তো আমরা ওই পার্টটা দেখতাম, মারা এই পার্টটা দেখতো, তো মিলেছিল কাজ হয়ে যেত। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা দুজন যেহেতু মফস্বলে, একটু ইন্টারাপ্ট করছি, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আরেকটা যেটা করতাম সেটা হচ্ছে মারা যখন ওইসব বানাতো খিচুড়ি লাবড়া ইত্যাদি, এখন ফাটাই না, চকলেট বোম কালী পটকা মাদের রান্নাঘরের পাশে গিয়ে মেরে আসতাম। এটাকে বলে হাতে পায়ে লক্ষ্মী, এটাকে বলে, এটা আমরা মেরে আসতাম, মারা লাবড়া করতে করতে কে ফাটালো কে, এই ব্যাপারগুলো হতো। বেশ, ওর কথা শুনতে মজা লাগে। ও ভুলে গেছি অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো ছোট ছোট স্মৃতি তো হট করে মনে পড়ছে, ছোটবেলাটা না একদম চোখের সামনে চলে আসছে। মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ওরা দুজন যেহেতু মফস্বলের, আমিও মফস্বলের মেয়ে, একটা জিনিস হয়তো তোমরা রিলেট করতে পারবে, সেটা হচ্ছে আমরা লক্ষ্মী পুজোর দিন কিন্তু বাজি ফাটাই, তাই না? পুজোর বাজি তুমি কখনো সাইড করে রাখা হয় যে লক্ষ্মী পুজোর দিন ফাটাবো, একদমই লক্ষ্মী পুজোর দিন। মানে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোতে না ঘন্টা ইউজ করা হয় না, আওয়াজের একটা ব্যাপার, আমাদেরও ঘন্টা ইউজ হয় না, সেই জন্য বাজি ফাটানো, ওই বাজিটা যেহেতু আওয়াজ, সেই জন্য কোজাগরি পূর্ণিমায় ঠিক বাজি ফাটানো। আবার বাজিটা আবার
আমাদের ডিপার্টমেন্ট তো এইসব আবার তো মানামানি নেই আর কি। মফস্বলে ভীষণ হয়, মানে লক্ষ্মী পুজোর সন্ধে মানে আর কি একদম বাজি ফাটবে, সে টুবড়ি টুবড়ি মনে হবে যেন ওটাই কালী পুজো। এবং আরো একটা বিষয়, সেই লক্ষ্মী পুজোর বেঁচে যাওয়া বাজি কিন্তু আবার কালী না, পুজোয় আমি ফাটানো আসলে হয়। পুজোর মানে দুর্গাপুজোর আগে একসাথে বাজি কিনতাম, নিয়ে প্লাস্টিকে আলাদা আলাদা করে, এটা লক্ষ্মী মানে দুর্গাপুজোর ফাটাবো, একদম। তারপর এটা লক্ষ্মী পূজা, এটা কালী পুজোর জন্য একসাথে কিনে দেবো। আর নতুন নতুন প্রত্যেকবার আলাদা আলাদা করে কিনে দেবে না বাবা। তো সেই মানে দুর্গাপুজোর ভাগটা শেষ হয়ে গেছে, এবার লক্ষ্মী পুজোর ভাগটা নিয়ে বসলাম, একটা একটা করে শুরু হয়ে গেল মানে ফাটানো। সেটা দেখো, তোমরাও যেহেতু এখন কলকাতায় থাকো, সেটা কিন্তু এখন মানে এখানে তো নেই, চলটাই নেই। এখানেই যে মানে বলে এখানে না, তো বলা হয় যে লক্ষ্মী পালিয়ে যাবে, হ্যাঁ সেটাই আওয়াজ তো বলছি, শুনলে। আওয়াজে লক্ষ্মী পালিয়ে যাবে, সেই জন্য ওটা এখানে তো করা আবার হয়ে অনেক রকম ওঠেনি। রেস্ট্রিকশন আছে, আওয়াজ এই সেই হ্যাঁ। বাজি। আমরা তো ধুম তবে আমরা সব আমার চকলেট অভিজ্ঞতা মঞ্চে এই কি বলে দুর্গাপূজার সময় যে ক্যাম্প বন্দুক হয় না, এবার লক্ষ্মী পুজোর অনুষ্ঠান বা ডানলপের দিকে আমি একটা লক্ষ্মী পুজোর অনুষ্ঠান করতে গেছি, ও ওইখানে ওটা লক্ষ্মী উৎসব হয়, একটা ব্যবসায়ী কমিটির তোমার লক্ষ্মী পুজোর অনুষ্ঠান। তো সেখানে অনুষ্ঠান করতে গেছি, এবার আমাকে বলে দিয়েছে যারা কর্মকর্তারা আছেন, তারা বলে দিয়েছেন দেখো লক্ষ্মী পুজোর অনুষ্ঠান, একটু আধ্যাত্মিক গান, একটু মা লক্ষ্মীর গান এইসব করতে হবে, কিন্তু একদম কিন্তু তুমি আবার হঠাৎ যেরকম প্রোগ্রাম করো সেরকম করো না, বুঝেছো, একদম একদম শান্তশিষ্ট লক্ষ্মী পুজোর দিনের প্রোগ্রাম মা লক্ষ্মীরা দেখবে। আমি না শাড়ি টাড়ি পরে গেছি, হ্যাঁ শাড়ি টাড়ি পরে গেছিলাম বলেছে, তো শাড়ি টাড়ি পরে গেছি, আর প্রথম থেকে এসো মা লক্ষ্মী দিয়ে শুরু করেছি, করছি। সামনে মানে খান 15 বাচ্চা, বুঝলে তো, এই যে শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, খান 15 বাচ্চা ওই ক্যাপ বন্দুক যে গুলো হয় সেইগুলোকে নিয়ে না আমার দিকে তাক করে ফাট 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 ফাট। মানে এটা কি মানে তাদের কাছে তো একটা জলসা, মানে নাচ গান হবে এরকম একটা হবে, তুমি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, তোমার গানটা হ্যাঁ শঙ্খ বাজিয়ে যেই শুরু করেছি, এক দল মানে 15-20টা বাচ্চা ওই ক্যাপ বন্ধুগুলো নিয়ে না আমাকেই তাক করে ফট 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 করে তোমার ক্যাপ ফাটাতে শুরু করে দিয়েছে। মানে ওটা যে আমার কাছে মানে আমি কিছু বলতে পারছি না, কি কষ্ট একটা গানটা শুরু করেছি, তার সাথে সাথে এটা কিন্তু একটা বিশাল আমার কাছে একটা ধাক্কা ছিল। যাই হোক, তারপরে আবার নানান রকম গানে পুরো ব্যাপারটাই হয়তো এসে গেছে, কিন্তু এটা ওই বাজির কথা শুনে আমার মনে পড়লো, আমার চোখে জল এসে গেছিল যে এইভাবে রিজেকশন, যে স্বাভাবিকভাবে আমরা হাততালি পেয়ে অভ্যস্ত, এখানে ক্যাপ দিয়ে পুরো তাক করে 15-16টা বাচ্চা, মানে এই গানটা চলবে না, মোদ্দা কথা হচ্ছে এই ব্যাপারটা। তুমিও তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাও, বিভিন্ন মঞ্চে ওঠো, তোমার কথাই বলছি ভাই, তোমার কখনো এরকম কোনো কিছু হয়েছে, কোনো অভিজ্ঞতা রয়েছে? রঞ্জিতারও নিশ্চয়ই রয়েছে। আমার সব থেকে দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হচ্ছে এটাই যে আমরা বলি যে শুনুন না ডায়লগ শোনাচ্ছি বা দুটো স্টেপিংও করে দিচ্ছি, কিন্তু গান 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 তো আরে গাইতে পারি না, কিন্তু ওই 2 লাইন আর কি একটু গিয়ে দিই। সেটা দেখো সোশ্যাল মিডিয়া দৌলতে সেটাও কিন্তু এখন সমস্যা, যে গান জানতে যে গাইতে যে আর্টিস্টরা মানে অনেক আর্টিস্টদেরই আমরা দেখে থাকি যে খুব মানে একটা ভালো শ্রুতিমধুর গান হয়তো হয় না তাদের, কিন্তু সেটা না অ্যাকচুয়ালি দর্শকরা আমাদেরকে ভীষণ ভাবে ফোর্স করে গান গান, তো যাই হোক গাইতে হয় একটু আধটু। রঞ্জিতা, তোমার কি এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে? না, অভিজ্ঞতা এরকম রয়েছে যে শান্তশিষ্ট ভাবের অনুষ্ঠান, এটা মানে কমিটি থেকে বলা হয়েছে যে এরকম, যে দিদি বললেন যে সেটার সাথে রিলেট করতে পারছিলাম। হ্যাঁ, আমিও সেট লিস্ট বানিয়ে নিয়ে গেছে, একদম মানে বৈঠকি অনুষ্ঠানের মতো গাইবো, সুন্দর সব শুনবে। ও বাবা, 1-2 গান হতে হতে চলবে না চলবে না, হবে না, এই গান শুনবো না করতে করতে মানে আমি তারপরে কমিটির যারা যারা মানে মানে যারা প্রোগ্রামটা মানে করে আর কি, যাদের সাথে আগে কথা হয়েছে তাদের দিয়ে কটমট করে তাকাতে ইচ্ছে করে, এই তোমরা এতদিন ধরে বোঝালে এরকম মানে সুন্দর গান ভদ্র এই সেই বেশি নাচানাচি এরকম দরকার নেই, কিচ্ছু করার নেই। আলটিমেট সেই এসে একদম অ্যাকচুয়ালি পুজোর যে একটা থাকে না একটা ভাইবটা, ওটা কিন্তু একদম চুপচাপ বসে একটা রাবীন্দ্রিক একটা হয় না বলে কিন্তু অনুষ্ঠান করার আগে ভাবে যে খুব গুছিয়ে সুন্দরভাবে, আমাদেরও ইচ্ছে করে না একটু দুমদাম ওই রকম শান্ত শান্ত গান গাইবো, ইচ্ছে করে না, এনার্জিটা না থাকলে পুজোতে হয় না। আচ্ছা বেশ, আমাদের অনুষ্ঠানেও কিন্তু সেরকমই একটা এনার্জি চলছে, এবার এনার্জিটাকে আরেকটু আপ করব, একটা গান শুনবো। কে শোনাবে বলো? রঞ্জিতা আপ করবে এবার। রঞ্জিতা এখন মানে রঞ্জিতা এটা ভেবে নাও যে সেই সামনের দর্শকেরা যারা বলছে যে এরকম না, তারা কি তোমরা চাই? ও আচ্ছা, তাদের দল এখন তোমরা ধরনের গান চাই এবার। আচ্ছা আচ্ছা, চলবে না এই শিল্পী চলবে না, নাহলে ক্যাপ ফাটাবো। ঠিক আছে। তবে এই যে আমাদের ভাদ্র মাস গেল, আশ্বিন মাসের পুজোর এই সময়টা চলছে, এই
মাস নিয়ে গান গায়। তার সাথে আরেকটা কথা বলবো গানটা গাওয়ার আগে, এটা আমি যখন স্টেজেও গাই তখনও বেশ মজা করেই বলি, এই আমাদের পুজো মানেই তো মানে মেয়েদের বাপের বাড়ি যাওয়া, যাদের বিয়ে হয়ে গেছে তারা বাপের বাড়ি চলে যাবে, ফলে শ্বশুর বাড়িটা মানে বড়রা হয়তো সবসময় হয়তো তাদের সঙ্গে যায় না, বা তো তাদের যে একটা মনে হয় প্রথমে যে ভালোই মানে এই পুজোর সময় বউ চলে যাবে বাপের বাড়ি, আমরা বন্ধুদের সাথে হেভি ফুর্তি করবো, এরকম একটা বিষয় থাকে। কিন্তু তাও এই যে পুজো পেরিয়ে গেল, বিজয়া দশমী হয়ে গেল, লক্ষ্মী পুজো হচ্ছে ঘরে, তখন কিন্তু একটা মনে হয় যে আর কতদিন বাপের বাড়িতে থাকবে, এবার একটু ফিরে এলে হয়। নিয়ে আসতেই হবে না, হ্যাঁ, তো হচ্ছে এই যে একটা মনের ভাবনা, মানে পুরুষদের দিক থেকে বলছি আমি, সেরকম একটা গান গাইছি যেটা আমাদের শুনে বেশ মজা লাগে যে এটা আমাদের জন্য বলা হচ্ছে। আমার মনে হচ্ছে এই প্রোগ্রামে আমাদের জন্য বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, চলো। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকিবি বাপের ঘরে গো, তুই আরো কি থাকিবি বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে, ও আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে। আহা, হলুদ বাটা হলো বাসি, পিরিত হলো গলার ফাঁসি, হলুদ বাটা হলো বাসি, পিরিত হলো গলার ফাঁসি, ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো, আরে ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে, ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো, পড়ে গো, ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে, আর মন আমার কেমন কেমন করে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে, ও আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে। আচ্ছা, যে কোনো উৎসব, যে কোনো সবকিছু আমাদের পুরুলিয়ার ভাষায় কিন্তু সেটা পরব বলে, মানে আমরা যেটা এখানে উৎসব বলি, লক্ষ্মী পরব, দুর্গাপুজোর পরব, এরকম, তো সেই কথাই বলছে আর কি। এই পরব দিনে মেলায় যাব, ধামসা মাদল সঙ্গে লিব, আরে পরব দিনে মেলায় যাব, ধামসা মাদল সঙ্গে লিব, আরে সুরগুঞ্জা ফুটে লালে লাল, সুরগুঞ্জা ফুটে লালে লাল, ও তোর ঘুঙ্গুরাটা দিবে না কি তাল, ঘুঙ্গুরাটা দিবে না কি তাল, ওই মহুয়া ফুলেতে মো ধরে, ও ধরে রে মহুয়া ফুলেতে মো ধরে, ও ধরে রে, মন আমার তুমি তুমি করে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে, তুমি আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে, মন আমার কেমন কেমন করে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ রে, মন আমার তুমি তুমি করে ও বধূ রে, আর না থাকিও বাপের ঘরেতে। क्या बात, क्या बात। অনুষ্ঠান একেবারে জমজমাট করে দিয়েছে, যেমন আমি বলছিলাম একটা গিয়ার কিন্তু আপ করে দিয়েছে। আর ও যেমনটা বলছিল গান শুরুর আগে যে বউরা বাপের বাড়িতে গেলে প্রথমে ছেলেরা ভাবে যে বেশ আনন্দে থাকবো, এবং তারপরে সেটা ভাবে যে কবে আবার তাড়াতাড়ি করে ফিরে আসবে। সেটা কিন্তু দেখো মা দুর্গার ক্ষেত্রেও প্রযোজ্য। দশমীর দিন কিন্তু তাকেও বাপের বাড়ি ছেড়ে
একদম শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। তার আগে তুমি যে গানটা গাইছিলে যে বাংলায় আমার সর্ষে ইলিশ, সেই কথার প্রসঙ্গে আমার একটা কথা এখন মনে পড়লো যে পুজো মানে তো খাওয়া দাওয়া, সেটা লক্ষ্মী পুজো হোক, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, যে পুজোই হোক না কেন, রান্না পুজো মানেই খাওয়া দাওয়া মনে করি। মানে ব্রাহ্মণরা তো অ্যাকচুয়ালি পুজোর এই ব্যাপারটাকে তৈরি করেছিল, তাদের কিন্তু মানে ব্রাহ্মণরা তো খেতে ভালোবাসে, সেটাই আমরা সবাই এতক্ষণে তোমাকে একদম পই পই করে বুঝিয়ে দিয়েছো। তো সেই জায়গা থেকে তো পুজোর আচার বিচার সবের মধ্যেই তুমি দেখো, এই যে পুজোর দিনে নিরামিষ খাওয়া, পুজোর দিনে শুকনো রুটি খাওয়া যায় না, পোড়া খাওয়া যায় না, একদম তেলে ভাজা লুচি, এই পুরো ব্যাপারটা মানে খাওয়া দাওয়াটা ওতপ্রোত ভাবে জড়িয়ে। সেটা কিন্তু ব্রাহ্মণ ছাড়াও সবার ক্ষেত্রে এখন প্রযোজ্য হয়ে গেছে, সব মানুষ। হ্যাঁ, আর তো আমি বলছি, হ্যাঁ তুমি বলবে, আমি তোমার কাছেই আসবো, আমি বলবো, আমি তোমার কাছেই আসবো। তুমি রান্না করতে প্রেফার করো নাকি অর্ডার দিয়ে খাবার আনিয়ে খাবার খেতে পছন্দ করো? না, অর্ডার দিয়ে খাবার আনাটা তো এটা তো রেগুলারের আমাদের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা তো করতেই হয়, সেটা মানে জীবনে পুজোর দিনে না, পুজোর যে ধরনের খাবারও সেগুলো কোথায় বানাবে ওরা, থোড়ি না ওরা ওগুলো বানাতে পারে। মানে দেখো অর্ডার দিয়ে জুড়ি বলিনি। হ্যাঁ, তো না না, পুজোর একটা পুজোর যেটা খাবার তৈরি হয় না, যেটা বলে প্রসাদ, প্রসাদ বলো, ভোগ বলো, ওটা আলাদা একটা টেস্ট হয়, ওটা আলাদা একটা গন্ধ হয়, ওটা কখনো তুমি অর্ডার দিয়ে হতে না। আমি সেই অর্ডারের কথা বলিনি, মানে পুজো প্রশ্ন ক্লিয়ার করো সবার আগে। বলি আমি রেডি। পুজো মানে খাওয়া দাওয়া, সেটা যে পুজোই হোক না কেন। পুজো মানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডাও। এবার বন্ধুরা যখন এক জায়গায় আসছে, একটা খাবার ব্যাপারেও আসে, সেটা বন্ধু হোক, বাড়ির লোক হোক, যেই হোক না কেন, ঠিক আছে, তখন তুমি বাড়িতে রান্না করতে পছন্দ করো না? একা রান্নাতে আমি কখনো বিলিভ করি না, একা কোনো কাজে আমি বিলিভ করি না। যখন সবাই মিলে মাংসটা একজন ধুয়ে দেবে, একজন কষে দেবে, একজন মশলাটা বেটে দেবে, তোমার পার্ট কোনটা? সেটা আমার পার্ট, আমার টুকদি না। আরে ওটাই আসল, এক্স্যাক্টলি হাতের গুণটা ওখানেই আসে। কতক্ষণ ধরে মানে তুমি জিনিসটাকে কোন মশলাটা দিয়ে রাখবে, সেটাই তো আসল। আমিও মোটামুটি রান্না করতে বসলে চারজনকে নিয়ে করে সবার শেষে নামটা যেন আমার হয়, সেটা চেষ্টা করি। শুনো, খাবারটা যদি খারাপ হয় খেতে, কেউ তোমাকে দোষ দেবে না। এখনো সিঁদুরটা ওঠেনি, সেই জন্য দুজনের বক্তব্যটা এটা হতে দাও, পরের লক্ষ্মী পুজোতে তুমি এনে বসিও না। ওদের আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আমি তো রান্না করি, আমি যেটুকুই করি না কেন নাড়ু গোল হয়। ওদের ব্যাপারটা কিরকম বলো তো, বলছে না যে সবে মিলে করি কাজ, যদি রান্না বাজে হয় একজনের ঘরে দোষ আসবে না, সবাই করেছে। too many cooks spoil the broth, এটা তো কথাতেই আছে। আর যখন বুঝে গেলাম যে রান্নাটা খুব ভালো হয়েছে, তখন বারবার কাছে গিয়ে কেমন হয়েছে মানে বলবে তো আমাকে, তখন হ্যাঁ খুব ভালো, সেটা তো আমার শুনতে ভালোই লাগে, কিন্তু করার সময় নেই আমরা। করার সময় সবাই মিলে আর কি। আপনারা তো বুঝতেই পারছেন যে কথায় আছে যে দুজন মহিলা যদি এক জায়গায় হয় তাহলে তাদের কথা শেষ হয় না। এবার আপনারাই বুঝে নিন যে এখানে 4 জন মহিলা একসঙ্গে রয়েছেন, গোটা প্রোগ্রামটা জুড়ে একজনের কথার উপর আরেকজন কথা বলে গেল, একজন আমাকে থামিয়ে গেল, হাত দিয়ে একজন ডেকে ডেকে কথা বলছে, ডেকে ডেকে কথা বলে গেল, কথা শেষ হয়ে যাওয়ার পরেও আমি বলবো বলে হাত তুলে কথা বলে গেল। তবে অনুষ্ঠান এখন শেষের পর্যায়ে, অনুষ্ঠান শেষ করব, তবে একটা গান দিয়ে শেষ করব। তাহলে এবার আমার রিকোয়েস্ট অনুযায়ী তোমরা দুজন মিলে একটা গান, দুজন না, গল্প যদি আমরা 4 জন করেছি, দুজন গিয়ে শেষ করবো না, গান আমরা 4 জনেই গাইবো। আচ্ছা, তুমি তো মঞ্চে গান গাও বলেছো দর্শকের অনুরোধে, একদম সে সুরে হোক, বেসুরে হোক, তালে হোক, তুমি গেয়ে যাও মন খুলে, চলো আমাদের সাথে। এটা চলতে থাকবে, এটা একটা এপিসোডে যাবে না। হ্যাঁ, আমি তাহলে এবার অনুষ্ঠানটা শেষ করছি। 4 জনের গান দিয়েই অনুষ্ঠানটা এবার শেষ হবে, সেই স্কুলে যেমনটা বলতো সমবেত সঙ্গীত দিয়ে। তাহলে এবার শেষ করছি অনুষ্ঠান। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, সুন্দরী কমলা, পরনে শাড়ি আর রোদ্রে ঝলমল করে রে,
আরে ভালা কইরা বাজান গোদোতারা সুন্দরী কমলা নাচে, আরে ভাল করিয়া বাজান গোদোতারা সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাকে নোলক টলমল কইরা দোলে রে, সুন্দরী কমলা নাকে নহলক টলমল 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 করে রে। ভাল কইরা বাজান গোদোতারা সুন্দরী কমলা নাচে, আরে ভাল করিয়া বাজান গোদোতারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নুপুর রুন ঝুনু কইরা বাজে রে, সুন্দরী কমলা চরণে নুপুর সুন্দরী কমলা চরণে নুপুর চলমল চলমল বাজে রে। আরে ভাল কইরা বাজান গোদোতারা সুন্দরী কমলা নাচে, আরে ভাল কইরা বাজান গোদোতারা সুন্দরী কমলা নাচে। বধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, আহা ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন গান পারে হইতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা, গান পারে হইতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা, আইতে যাইতে 12 আনা খুশি হইল না বন্ধু 3 দিন ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। দারুণ গান দিয়ে তোমরা তিনজনেই আমাদের অনুষ্ঠানটাকে জমজমাট করে দিয়েছো এবং অনুষ্ঠান শেষে তোমাদের তিনজনকেই ধন্যবাদ জানাই, লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমরাও ভীষণ ভালো থেকো। এস নিউজের সব দর্শকদের কাছে আমাদের আগাম দীপাবলির শুভেচ্ছা এবং আজকে লক্ষ্মী পুজো, সুতরাং আজকের দিনটাও তো লক্ষ্মী একদম পরিপূর্ণ, আর সাথে আমরা সবাই যখন আপনাদের সাথে আছি তো আর তো কিছু যাওয়ারই নেই। তবে আমি যেটা বলছিলাম প্রথমে একটু মন খারাপ হচ্ছিল, বাড়ি যেতে পারিনি আজকে, সেই মন খারাপটা কিন্তু একদম কেটে গেছে। এস নিউজকে এর জন্য অনেক ধন্যবাদ যে এত আনন্দ করে আমরা তোমাদের সাথে কাটালাম, এটাও আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এই বছরের লক্ষ্মী পুজোটা মনে থাকবে যে তোমাদের সাথে কাটিয়েছি সুন্দর একটা দিন। মনে তো থাকবেই। আর এখন আবার শেষ করে আমাদের যেতে হবে নাড়ু খেতে বিভিন্ন জায়গায়। তো সবার খুব ভালো কাটুক লক্ষ্মী পুজো এবং আগামী দীপাবলির জন্য অনেক শুভেচ্ছা। বেশ, অনুষ্ঠান শেষ করছি এখানেই। তবে সারা বছর কিন্তু এস নিউজ খবরের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরে, সেগুলো দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে এস নিউজের পর্দায়।